আপনারা দেখছেন ইউকের ওয়ার্ক পারমিট নিয়ে পরামর্শমূলক অনুষ্ঠান ওয়ার্ক পারমিট। দর্শক ফিরে আসলাম বিরতির পর। শুনছিলেন আমাদের প্রোগ্রাম ওয়ার্ক পারমিট অ্যাডভাইজার পঞ্চম পর্ব। তো বিরতির আগে আমরা কথা বলছিলাম রেস্ট্রিক্টেড কজ নিয়ে। টিয়ার ফোর ডিপেন্ডেন্ট যারা, তারা যদি রেস্ট্রিক্টেড কজ যদি দিতে চায়, আপনি আমাদের বলছিলেন যে যদি অলরেডি তাদের যদি কী বলে ইকুই ডিগ্রি থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক অনেক বেশি সুবিধা। হ্যাঁ, টিয়ার ফোর ডিপেন্ডেন্ট যারা, ওনাদের ইউকে ডিগ্রি থাকলে শুধু একটা অ্যাডভান্টেজ, সেটা হলো যে ওনারা ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা অটোমেটিক্যালি মিট করতে পারতেছে। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মিটে ওইটাতে ওই যে অ্যাপ্রুভড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, ওইটা থেকে সার্টিফিকেট অথবা গ্র্যাজুয়েশন হইলে হবে। আর সাধারণত টিয়ার ফোর ডিপেন্ডেন্টরা তো গ্র্যাজুয়েট হওয়ার চান্স কম, ইউকে গ্র্যাজুয়েট, বিকজ আসতেছে তো স্টুডেন্টের মাধ্যমে। উনি তো টিয়ার ফোর স্টুডেন্টের ডিপেন্ডেন্ট, স্টুডেন্টই কমপ্লিট করতে স্টাডি। বাট ফর সাম there are circumstances could be dependent আগে হয়তো গ্রাজুয়েটেড হয়েছে ইউকে বা কোনোভাবে হইতে পারে, এটা ডিফারেন্ট ইস্যু। বাট ন্যাচারালি বা জেনারেলি যেটা হয় সেটা হলো টিয়ার ফোর স্টুডেন্ট ডিপেন্ডেন্টরা গ্রাজুয়েটেড না, ওরা হয়তো বাংলাদেশে গ্রাজুয়েটেড বা অন্য দেশে গ্রাজুয়েটেড, বাট ইউকে গ্রাজুয়েট না। আর ইউকে গ্রাজুয়েট না হলে ওনারা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মিট করতে পারবেন না। সেক্ষেত্রে ওনাদেরকে মাস্ট আইএলটিএস অথবা পিয়ারসন অথবা যে লেভেল, সেটা B1 লেভেলের থাকতে হবে। আইএলটিএস হইলে B1 লেভেল ভেরি মাইনর, এটা 4.5 মনে হয় আইএলটিএস এর না 4, এটা ভেরি বেসিক, এটা পাস থাকতে হবে, এটা একটা রিকোয়ারমেন্ট। আরেকটা রিকোয়ারমেন্ট হলো ওনাদেরকে, সেটা হলো এমপ্লয়ার প্রথমেই রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট করতে হবে। রেসিডেন্ট মার্কেট টেস্ট করে যদি ব্রিটিশ ওয়ার্কার না পেয়ে, সেটেলড ওয়ার্কার যদি না পান এমপ্লয়ার, আফটার 28 days অফ প্লেসিং এন অ্যাডভার্ট, এবং সেটা হতে পারে জব সেন্টার প্লাস, বেস্ট জবস ইউকেতে, এবং আরেকটা কোম্পানিতে এই ডাইরেক্ট জবস, যেটা জব সেন্টার প্লাস, সেটা প্লাস আরেকটা যে কোনো একটা গামট্রি বা বেস্ট জবস ইউকেতে দিয়ে 28 দিন অপেক্ষা করতে হবে। যদি 28 দিনের মধ্যে কোনো সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়, ইউকে গ্রাজুয়েটেড, সরি ইউকের সেটেলড ওয়ার্কার, তাহলে মাস্ট তাকে রিক্রুট করতে হবে। এটা লেখা আছে যে যদি সিমিলার স্কিলের দুইজন হয়, একজন সেটেল ওয়ার্কার এবং একজন মাইগ্রেন্ট, এই যে টিয়ার ফোর ডিপেন্ডেন্ট বা হুয়েভার, মাস্ট ওই সেটেল ওয়ার্কারকে রিক্রুট করতে হবে যদি সিমিলার স্কিলের হয়। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সিমিলার স্কিল আপনাকে মাস্ট করতে হবে। এটা কোনো রিজন না যে না ওকে আমি ফেভার করলাম, এটা যে ও মার্ক বেশি পাইছে ও কম পাইছে, সেটা না। সিমিলার স্কিল হইলে, স্কিল যদি ডিফারেন্ট হয় সেটা ডিফারেন্ট ইস্যু। যে আমি যে ক্রাইটেরিয়া চাইছিলাম ওই ক্রাইটেরিয়া সে বেশি ম্যাচিং, কোনো সেটেল ওয়ার্কার অ্যাপ্লাই করে নাই, সেই করছে, যার কারণে আমি ওকে রিক্রুট করছি। তারপরে ওর জন্য আপনি হোম অফিসে এভরি মাসের একটা অ্যালোকেশন আছে, 13 তারিখের আগে আপনি অ্যাপ্লাই করলে পরের মাসে 13 তারিখের মধ্যে পাবেন। তখন আপনি অ্যাডভার্টাইজ দিবেন, ওই অ্যাপ্লিকেন্টের ডিটেলস দিবেন, দেওয়ার পরে আপনি হোম অফিসের কাছ থেকে রেজিস্ট্রেশন কোর্স আনবেন। আনার পরে সেটা আবার 3 মান্থ ভ্যালিড থাকে, এই 3 মান্থের মধ্যে আপনি কোর্সটা ইউজ করতে হবে যার জন্য আনলেন। তারপরে কোর্স ইউজ করার পরে আপনি ওই ওয়ার্ক পারমিটটা পাইলেন, তখন ওনার ডিপেন্ডেন্ট যে স্টুডেন্ট, উনি আবার ফুল টাইম কাজের রাইট আছে। টিয়ার ফোর ডিপেন্ডেন্ট যদি ওয়ার্ক পারমিট হলো, তাহলে টিয়ার ফোর ডিপেন্ডেন্ট হলো যে এমপ্লয়ার, তার আন্ডারে কাজ করার জন্য ফুল টাইম। আর ডিপেন্ডেন্ট যে স্টুডেন্ট, উনি হয়ে গেল তখন ওনার ডিপেন্ডেন্ট, তখন ওনার ফুল রাইট এজ এ কাজ করা, ইভেন বিজনেস হল যদি 5 ইয়ার্স বা 3 ইয়ার্স ওয়ার্ক পারমিট হতেন, তাকে উনি সবই করতে পারবে। এই হলো ওনার সিচুয়েশন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যে আপনার নরমাল যে কজ, যেটা সার্টিফিকেট অফ স্পন্সরশিপ আর রেস্ট্রিক্টেড কজ, এই দুটোর ভ্যালিডিটি কতদিন থাকে? হ্যাঁ, আনরেস্ট্রিক্টেড কজটা হলো গিয়ে যে আপনি এভরি ইয়ার 6th of April হোম অফিসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন, ওরাই আপনাকে ইমেল করবে 6th of April আগে, অ্যারাউন্ড জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। লাইনে বেশ কিছু দর্শক আছে, আমরা কল করে নিয়ে আসছি। আচ্ছা, দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাই আমার একটা কোয়েশ্চন আছে। জি বলুন। আমি টায়ার 4 এ আছি, ঠিক আছে, আমি কি ওয়ার্ক পারমিটে যেতে হলে আমার কি লাগবে? আচ্ছা, আমরা আগের কলারকে বলছিলাম সেম জিনিস, টিয়ার 4 এ থাকলেই শুধু টিয়ার 2 তে যেতে পারবেন না। টিয়ার 4 এর একটা রিকোয়ারমেন্ট মিট করছেন যে টিয়ার 4 তে টিয়ার 2 তে যাওয়া যায়, বাট আপনাকে মাস্ট এই যে ইউকে গ্রাজুয়েট হতে হবে। আপনি উইদাউট ইউকে গ্রাজুয়েট আপনি সুইচ করতে পারবেন না, এটা হলো একটা। 2 নম্বরটা হলো আপনি সেই সব স্পন্সর খুঁজে বাই করেন, এমপ্লয়ার যাদের স্পন্সর লাইসেন্স আছে, সেখানে যদি আপনি জব পান এবং সেই ওনাদের যদি সেই ক্রাইটেরিয়া ওনাদের অ্যাসোসিয়েট অনুযায়ী যে জব আছে সেটা যদি আপনি পান, তাহলে সেই স্পন্সর আপনাকে স্পন্সর করতে পারবে। সেক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট টিয়ার 2 তে যেতে পারবেন। জি দর্শক, ধন্যবাদ আপনার কলের জন্য। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন?
সম্ভবত কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আমরা আলোচনা চলে যাচ্ছি। আপনি আমাদেরকে বলছিলেন যে টিয়ার 4 এর রেস্ট্রিক্টেড কজ আমাদের টাইম লিমিটটা। জি টাইম লিমিটটা এটা হলো আনরেস্ট্রিক্টেড কজের বেলা ওরা এভরি ইয়ার অ্যালোকেশন দেয় 6th এপ্রিলের আগে অ্যালোকেশনটা দেয় এভরি ইয়ার। সেটা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে প্রত্যেক যারা লাইসেন্স আছে তাদেরকে ইমেল করবে যে এই বছর তোমার কয়জন লাগবে, অ্যান্টিসিপেটেড আনরেস্ট্রিক্টেড কজ কয়জন লাগবে। কেউ 2 জন চাবে, কেউ 4 জন চাবে, এটা কোম্পানির উপর বেস করে। তার বিগ কোম্পানি হলে তো 20 জন 100 জন চাইতে পারে, যেটা চাইলো তারা 6th এপ্রিল আগে সবাইকে অ্যালোকেশনটা দিয়ে দেয় যে এই বছরের জন্য। তখন আপনি এই বছরের মধ্যে এইটা ইউজ করতে পারেন। যদি আপনার মিডল অফ দ্য এই বিজনেস খুব আপ হয়েছে বা কোনো কারণে আপনার আবার লাগে, আপনি সেটা চাইতে পারেন, বাট এটা কিন্তু বছরের অ্যালোকেশন। আর রেজিস্ট্রেশন কস্টটা হলো আপনার এই 6 এপ্রিলে আগে না, এনি টাইম আপনি রেজিস্ট্রেশন কস্ট অ্যাপ্লাই করতে পারেন। এভরি মাসের 13 তারিখ ওরা ডিসিশন দিবে। ওইটা হলো আপনার ওই যে 20,000 এভরি ইয়ার দিবে, ওই এভরি মাসের অ্যালোকেশন আছে ওদের 2,000, 1,600, 1,500 এভরি মাসে দেয়। ওইটা আবার ক্যারি ওভার হয়। ধরেন আপনি এই মাসে অ্যাপ্লিকেশন তারা গ্রান্ট করলো 1,000, তা আপনার সেক্ষেত্রে 700 রয়েছে, এটা পরবর্তী মাসে 1,500 সাথে 700 অ্যাড হবে। তো এভরি মাসে আপনি অ্যাপ্লাই করবেন, করার পরে আপনি যদি পয়েন্টে পড়ে আপনার যদি যে অ্যাডভার্টাইজ দিচ্ছেন এটা একটা রিকোয়ারমেন্ট মিট করছেন, আপনার স্যালারি ক্রাইটেরিয়াস একটা মিট করছেন, এগুলো যদি পড়ে তাইলে আপনি পাবেন। তো এইটা গ্রান্টেড যখন হয় সেটা আবার 3 মাসের মধ্যে আপনাকে ইউজ করতে হবে। ইফ ইউ ডোন্ট ইউজ উইদিন 3 মান্থ তাহলে এটা ইনভ্যালিড হয়ে যায়, তখন আপনি রেজিস্ট্রি কস্ট আবার অ্যাপ্লাই করতে হবে। এটা কারণ আপনি বলে আনতেছেন যে আপনি একজন মানুষ, রেজিস্ট্রি কস্ট হলো আপনি বলে ফেলতেছেন যে আমি একজন মানুষ। আপনাকে আবার একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, আমাদের লাইনে অনেক দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি কি একটু কথা বলতে পারবো? জি বলুন, একটু জোরে বলুন। আমি কি স্টুডিওতে পারবো? জি বলুন। আপনি আমি 2011 আমি এদিকে আসছিলাম। আচ্ছা, স্টুডেন্ট ভিসা। তখন আসার পরে আমার আর কি কলেজটা বন্ধ হয়ে গেছিল। তারপর আমি তারা হোম অফিস আমাকে চিঠি দিয়েছিল, তখন আমি আবার অ্যাপ্লাই করেছিলাম, বুঝছেন। তখন আমাকে ওরা ভিসা দিছিল 2015 ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা। তারপর আনফরচুনেটলি আমার এই কলেজটাও বন্ধ হয়ে গেছিল। আপনার ওই স্পন্সর বন্ধ হয়ে গেছে? তখন আমি আবার অ্যাপ্লাই করছি এই ইউনিভার্সিটিতে। জি তাহলে জি, আপনার প্রশ্নটা করুন। গত বছর ডিসেম্বরে দিতে করছিলাম। তখন আমাকে গত মার্চে তারা আমার নিছে, ফিঙ্গারপ্রিন্ট নিছে। আচ্ছা, তো এখন আপনার সমস্যাটা কি বলুন আমাদেরকে। এখন তো আমার সমস্যা হচ্ছে, তো এখন তো আমাকে কোনো কিছু জানাই নাই। জি সরি, আমি আবার গত বিয়ে করছি, বুঝছেন। আপনার কথা শুনতে পাচ্ছি, একটু জোরে বলুন। এই গত মাসে আবার আমি বিয়ে করছি, বুঝছেন। আচ্ছা, তো এখন আমি রেজিস্ট্রেশন কিভাবে করব আর আমি কি করব, একটু সাজেশন দিতেন ভাইয়া। আপনার কেসটা বর্তমানে হোম অফিসে পেন্ডিং আছে না? জি পেন্ডিং আছে। পেন্ডিং হলো কি স্টুডেন্ট ভিসা পেন্ডিং আছে, ইউনিভার্সিটির কাগজ দিয়ে ছাড়ছেন না? হ্যাঁ, ইউনিভার্সিটির কাগজ দিয়ে স্টুডেন্ট ভিসা পেন্ডিং আছে। আচ্ছা, স্টুডেন্ট ভিসা ইউনিভার্সিটির কাগজ দিয়ে আপনি ছাড়ছেন, সেটা পেন্ডিং আছে। আপনি ফিঙ্গারপ্রিন্টও দিয়ে দিয়েছেন, তাই না? জি, আমি গত মার্চে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। এখন আপনি আপনার ম্যারেজ রেজিস্টার করার আগে ইংলিশ রেজিস্ট্রেশন করার জন্য আপনার তো কিভাবে আপনার প্রুফ অফ আপনার রেজিস্ট্রেশন আপনার লাগে প্রুফ অফ আইডি আর প্রুফ অফ অ্যাড্রেস। এখন প্রুফ অফ আইডি কি আপনার তো ড্রাইভিং লাইসেন্স আছে এই দেশে? না, সেটা নাই। না, আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই আসলে। আচ্ছা, তাহলে তো আপনার পাসপোর্টটা ওদের কাছে। আপনি যদি হোম অফিসের লেটার দেখান তাতেও তারা, এটা আপনার ডিপেন্ড করে আপনি যে কাউন্সিলে আছেন ওই কাউন্সিলের ম্যারেজ রেজিস্ট্রার যে অফিস আছে ওদের সাথে গিয়ে আলাপ করেন। ওদের সাথে আলাপ করে আপনি বলেন যে আপনার কেসটা পেন্ডিং, আপনার হোম অফিসের লেটার দেখান, সেটা দেখাইয়া এবং আপনার একটা প্রুফ অফ অ্যাড্রেসটা দেখাইয়া ওরা যদি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে আপনি ইংলিশ রেজিস্ট্রি করতে পারবেন। নতুবা আপনাকে ওয়েট করতে হবে আপনার পাসপোর্টটা আসার জন্য। আপনার পাসপোর্টটা যখন আসবে তখন গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা সাধারণত অনেক সময় কেস পেন্ডিং থাকলে ওরা রেজিস্ট্রেশনের ডেটটা দিয়ে দেয়। আপনি যদি সেই রেজিস্ট্রেশনের ডেটটা পেয়ে যান, রেজিস্ট্রেশন করে ফেলেন, তাইলে আপনি ডিসিশন না আসলেও ভেরিয়েশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবার। আর যদি ডিসিশন আসার পরেও আপনি সুইচ করতে পারেন। বাট আপনি ম্যারেজ ভিসা অ্যাপ্লাই আমি কি পাসপোর্টের জন্য অপেক্ষা করব না? আপনি পাসপোর্টের জন্য অপেক্ষা করতে পারেন। আপনি প্রথমে ট্রাই করেন আপনার ম্যারেজ লোকাল যে রেজিস্ট্রেশন অফিস আছে ওদের সাথে গিয়ে এটা আলাপ করেন। আপনার যে কেস পেন্ডিং আছে, হোম অফিসের লেটার আছে, ওইটা আপনি দেখান। ওরা দেখানোর পরে ওদের ডেট দেয়, ম্যারেজ রেজিস্ট্রেশন করতে পারেন, সেটা দিয়ে করতে পারেন। যদি সেটা দিয়ে না বলে না আপনার পাসপোর্ট আসতেই হবে, তাহলে আপনাকে এটা আমরা যারা আপনি যে রেজিস্ট্রেশন অফিস আছে এক এক কাউন্সিলের এক এক নিয়ম আছে। কোনো কাউন্সিল আছে ওই হোম অফিসের লেটার দেখলেও আপনাকে ডেট দিয়ে দিতে পারে।
আপনি যদি মেরিট রেজিস্ট্রেশন করতে পারেন, সেটা করার পরে আপনি মেরিট রেজিস্ট্রেশন করতে পারবেন, এর আগে পারবেন না। আর করতে গেলে আপনাকে আবার রিকোয়ারমেন্ট মিট করতে হবে, সেটা হলো আবার 18,600 আপনার ওয়াইফের স্যালারি দেখাতে হবে, সেটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনাকে ছাড়তে হবে। জি দর্শক, অনেক ধন্যবাদ আপনার কলের জন্য। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ফরহাদ বলছি। আচ্ছা, জি বলুন ফরহাদ ভাই, শুনতে পাচ্ছি। মার্চ আমি টায়ার টুতে অ্যাজ এ শেফ হিসাবে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি। 2000 কত? 2011 মার্চ। 2011 মার্চে। আচ্ছা, বাংলাদেশ থেকে আসছেন? তো জি, বাংলাদেশ থেকে আসছি। এখানে আসার পরে আমি ওই রেস্টুরেন্টে কাজ করছি, কিন্তু আমাকে রেস্টুরেন্ট থেকে কোনো কাগজপত্র দেওয়া হয় না। হ্যাঁ, কাগজপত্র না দেওয়ায় আমি কাজ করতেই আছি। তো 6th of December 2013 দর্শকের সংক্ষেপে কোশ্চেন করুন, আমরা অনুষ্ঠান শেষে দিয়ে চলে আসছি। তো ওই অফিস থেকে ওই লাইসেন্স করার জন্য লোক তারা জিজ্ঞেস করছে লাইসেন্স করার জন্য, তারা মালিক বলছে যে লাইসেন্স করে নেই, কতদিন আগে তোমার লাইসেন্স চেঞ্জ করছো, বলছে যে 2011 জুনে কোম্পানি চেঞ্জ করে, এতদিন তোমার ওয়ার্কার 60 ডে আমাকে বলছে এই কোম্পানি তুমি আর কাজ করতে, তুমি করবা। তো আমি 60 ডে দর্শক আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, আপনি 60 ডের মধ্যে পরে এমপ্লয়ার চেঞ্জ করছেন? জি, এমপ্লয়ার চেঞ্জ করছি এবং আমার টাকা তো সব অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো এখন বছরে ভিসা দেওয়ার পরে তো একটা হচ্ছে হলো যে এখানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনার সবকিছু ভ্যালিড আছে। আপনি যে 60 ডের মধ্যে অন্য এমপ্লয়ারে গেছেন, আপনার কোনো ব্রেক হয় নাই, চেইন ব্রেক হয় নাই। আপনি ওই যেদিন 2000 কত বললেন 2011 এর মার্চে আসছেন, আপনি 2016 এর মার্চে ইনডিফিনিট অ্যাপ্লাই করতে পারবেন। আপনি তো টাইমের মধ্যে সব হয়েছে, আপনার কোনো সমস্যা নেই। আপনি 60 ডের মধ্যে অন্য এমপ্লয়ারের কাছে চলে গেছেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আপনি নতুন এমপ্লয়ার যে উনি একটা চিঠি দিলে আপনি 2016 এর মার্চে ইনডিফিনিট অ্যাপ্লাই করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আমরা অনুষ্ঠান শেষে দিয়ে চলে এসেছি, আর ঈদের আগে এইটা আমাদের লাস্ট সেগমেন্ট। তো নেক্সট প্রোগ্রাম আমাদের হবে, হ্যাঁ নেক্সট প্রোগ্রাম আমাদের হবে আগস্টের 5 তারিখে, টিউসডেতে যথারীতি। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিন। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকুন। আমরা সবাইকে রমজান মুবারক, আর ঈদের পরে অবশ্যই দেখা হবে। আর আমাদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে তাইলে আপনারা যদি আমাদের কলে না পান, তাহলে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। স্ক্রিনে যে ইমেল আছে সেই ইমেল করলে আমরা চেষ্টা করব সেই ইমেলের রিপ্লাই আপনাদেরকে দিতে। দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখবার জন্য। আন্তরিকভাবে দুঃখিত, অনেক কল নিতে পারিনি আমরা সময় স্বল্পতার কারণে। আপনাদেরকে শুভকামনা রইল ঈদের জন্য, এবং রোজা খুব ভালো যাক। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগস্টের 5 তারিখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।